লুটিয়ে পড়ল অমসৃণ সেই পাথুরে জমির উপরে। বুঝলাম ওরা পালাচ্ছে। বেহরাম, এই জাল ছিঁড়ে বেরোনো সম্ভব নয়। বেহরাম, ডোন্ট বি ফুল। নমস্কার, দ্য স্ক্রিপ্ট কোম্পানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। গল্প যেখানে সত্যি, আবার সত্যি মানেই তো গল্প। গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক আর বেল আইকনে টিক দিয়ে আমাদের পাশে থাকুন। আজকের পর্বে আমরা শুনব জয় সাহার লেখা গল্প ঠগি বেহরাম। খিলজি সাম্রাজ্য থেকে শুরু করে মুঘল এবং ব্রিটিশ রাজ পর্যন্ত ভারতীয় উপমহাদেশে ঠগিরা ছিল ত্রাস। খুন, ডাকাতি, লুণ্ঠনের মতো একাধিক অপরাধমূলক কাজে লিপ্ত ঠগিদের নিয়ে ঘুম উড়ে গিয়েছিল তৎকালীন শাসক শ্রেণীর। বলা চলে ভারতে প্রথম অর্গানাইজ ক্রাইমের সূচনা করে এই ঠগিরাই। ইতিহাসের পাতা থেকে তুলে আনা সেই ঠগিদের গল্পই এবার শুরু করা যাক। সার দিয়ে দাঁড়িয়ে থাকা বাদাবনটা একটা ঢিবির কাছে গিয়ে শেষ হয়ে গিয়েছে। সেখান থেকে পৃথিবীটাকে আড়াআড়ি ভাগ করে দিয়েছে দিগন্ত রেখা। গ্রীষ্মের শুষ্ক গোধূলি আর গরম হাওয়া যেন তাল ঠুকে চলেছে ক্রমাগত। আকাশে গনগনে রক্ত সূর্যটাকে যেন গলা টিপে কেউ চেপে ধরার চেষ্টা করছে। শেষ বেলার আগুন তাই ঠিকরে বেরিয়ে আসছে পাহাড়ের ওই পার থেকে। শুখা জঙ্গলের রাস্তায় ক্লান্ত সিপাহী আর লেঠেলদের ঝিমুনি ভাঙল দলবদ্ধ শেয়ালের হুঙ্কারে। जनाब, आप दरवाजा बंद कर लीजिए, हमको अभी चलना चाहिए। আমার জন্য চিন্তা নয় রহমত, কিন্তু কিন্তু শেহজাদি জান্নাত বাকি পথটা কিভাবে পার হবেন সেটাই আমাকে ভাবাচ্ছে। চিন্তা করবেন না, সাঁঝ রাত্রির হওয়ার আগেই আমরা লখনৌ পৌঁছে যাব। এর রহমত কা জুবান আছে। আলসেমির হাতছানি দেওয়া গোধূলি বেলায় ক্লান্ত বাহিনীকে প্রস্তুত হতে হাঁক পাড়ে রহমত। সিপাহী দলের ঝিমুনি কেটেছিল আগেই, এবার কোমরের বস্ত্রটা কষে নিলেই হতো। পরপর পালকিগুলো চলতে পারত দুলকি চালে, দ্রুত, আরো দ্রুত লয়ে। রহমত তখন বৃদ্ধ ওয়াজির সাহেবকে সাবধানে পালকিতে তুলে তার নামাজের জায়নামাজ গুছিয়ে নিচ্ছিল। ঝুপ করে একটা আওয়াজে কান খাড়া হয়ে উঠল রহমতের। এই জঙ্গলে ছুপ করে অন্ধকার নামে। শুকনো গাছের মগডাল থেকে ঝুপ করে নেমে আসতে পারে কোনো নেকড়ে বা বাঘ। তাই সবসময় রহমতকে চোখ কান খোলা রাখতে হয়েছে। সে পলকে ঘুরেই দেখতে পেল ইংরেজদের পাহারাদার একজন পাইক লুটিয়ে পড়ে আছে মাটিতে। পাশে উদ্ধত উগ্রভাবে দাঁড়িয়ে আছে এক মানব মূর্তি। মাথার ধূসর লাল ফেটটিটা মুখটাকেও ঢেকে রেখেছে তার। কেবল আকাশের গনগনে আঁচের রক্ত সূর্যটা আরও খানিকটা ডুবে গিয়ে যেন সেই দশাশয়ী চেহারার লোকটার লাল জিঘাংসা ভরা চোখ দুটোকে সমান্তরালভাবে জাগিয়ে রাখছে। সেই চোখ দুটো যেন জ্বলন্ত চুল্লির মতো উত্তপ্ত। তার পিঠে রাখা ঝোলা আর হাতে ধরা একখণ্ড রুমাল দেখলে বোঝা দায় হয় যে ঘটনা কতখানি মারাত্মক। বোধহয় পলকও ঠিক করে পড়েনি তখন। রহমত দেখতে পেল একে একে লুটিয়ে পড়ছে তার বাহিনীর প্রশিক্ষিত লেঠেলরা। ইংরেজ রেজিমেন্টের হাফ প্যান্ট পরা নেটিভ সিপাহীদেরও কেউ আর অবশিষ্ট নেই। মাটিতে যেন পড়ে আছে নিশ্চিন্ত নিদ্রায়। এই ঘুম যে চিরতরের জন্য তা বুঝতে অসুবিধা হয় না, কারণ এই মৃত্যু যন্ত্রণাহীন আর তৎক্ষণাৎ। রহমত দেখল সকলের হাতে একটা করে রুমাল। আবার সেই দলবদ্ধ শিয়ালের রণহুঙ্কারটা চকিতে শুরু হলো। নিঃশ্বাসের পর প্রশ্বাসের সময়টুকু ব্যবধানে। তবে এবার রহমত দেখল চিৎকারটার উৎস কোনো চার পেয়ে জন্তু নয়,
বরং ওই মুখ ঢাকা খণ্ড বস্ত্র হাতে ধরা মানব মূর্তিগুলি সমবেতভাবে শেয়ালের ডাকে উল্লাস প্রকাশ করছে। Cheers! 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 উল্লাস উল্লাস উল্লাস! ঠাট্টা করছো ক্যাপ্টেন হেক্সা? Never, never, my friend. But that starting of the story is so nice and unbelievable. স্টোরি? গল্প? গল্পই তো, কিন্তু এটা কোনো রঙ্গমঞ্চ নয় যে তুমি মদ খেয়ে উপভোগ করবে আর আমি তোমাকে সার্ভ করে যাব। আমি তোমার খানসামা নই ক্যাপ্টেন হেক্সা। তুমি আমাকে ভুল ভাবছো ক্যাপ্টেন জেমস। I am curious about your case history. অনেক কথা গল্পের মতো শুনেছি, আমার বিশ্বাস হচ্ছে না আজ আমি তোমার সঙ্গে বসে মদ্যপান করছি। তাও আবার দেখো, যখন এই ক্রিচারটা আমাদের হাতের মুঠোয়, ভোরের আলো ফোঁটাটুকু বাকি, তারপর ওটাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে ওর তড়পানোটা উপভোগ করব। আই এম ভেরি সরি, খুব দুঃখিত ক্যাপ্টেন। তুমি বললে না রেহমতের তারপর কি হলো? গোধূলির সূর্যটা তখন শেষবারের জন্য জঙ্গলের দিগন্ত রেখার কাছে হাবুডুবু খাচ্ছে। লালচে আবহাওয়া ধীরে ধীরে কেমন অন্ধকারের দিকে ঢলে পড়ছিল। রহমত দেখল ওর একদম সামনে যে লোকটা এদের সর্দার, সে এগিয়ে এসেছে। রহমত 4 পুরুষের সিপাহী, গায়ে পশুর মতো জোর, কিন্তু নিমেষে ঘটে যাওয়া এই ঘটনা প্রবাহ এতটাই তাৎক্ষণিক ছিল যে রহমতের পেশিতে কেমন ঘোর লেগে গিয়েছিল। সে বুঝতে পারছিল যে এবার সেই টার্গেট। তার মাথা ওকে বারবার সংকেত পাঠাচ্ছিল যে এখনই সামনের দানবটার গলা টিপে না ধরলে বাঁচার আর উপায় নেই। কিন্তু রহমতের হাত ওঠেনি সেদিন। সে দেখল একটা রুমালের মতো খণ্ড বস্ত্র এতক্ষণে তাকে আষ্টে পৃষ্ঠে এমনভাবে ঘিরে ধরেছে যে আর কিচ্ছু করার নেই। কণ্ঠিটাকে যেন ঠেলে শ্বাসনালীর মধ্যে চেপে দিচ্ছে সেই রুমাল। শ্বাস বন্ধ হয়ে আসছে রহমতের। নিজেকে শেষবারের জন্য বাঁচাতে সামনের লোকটার হাঁটুতে একটা জোরে লাথি কষালো রহমত। তাদের দশাশই চেহারা সেই শয়তানটা কাত হয়ে পড়ল। কিন্তু একেবারে ভুলুণ্ঠিত হওয়ার আগে হাতের কারসাজিতে রহমতের গলায় ধরা ফাঁসটা সম্পূর্ণ করল সে। মৃত্যুর ঠিক আগে একটা খট করে শব্দ শুনতে পেয়েছিল রহমত। তারপর আর তার সংজ্ঞা বা প্রাণ কোনোটাই ছিল না। And then that old wazir আর তার শেহজাদির কি হলো? হ্যাঁ, সেটাই তো সবকিছু শুরু ক্যাপ্টেন হেক্সা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবদের দরবারে নিজেদের সম্পর্ক অটুট রাখতে যে ওয়াজিরদের সঙ্গে যোগাযোগ রাখত সে তো তুমি জানো। সেদিন জঙ্গলের ওই রাস্তা দিয়ে নবাবের কন্যাকে দাওয়া শরীফ থেকে লখনৌ পৌঁছে দেওয়ার কথা ছিল ওয়াজির সাহেবের। দাওয়াতে তখন কলেরার ছোবল। সেই থেকে বাঁচতে ওয়াজির সাহেবকে নবাব দায়িত্ব দিলেন কন্যাকে ঠিকভাবে লখনৌ শহরে নিয়ে আসা। নিজের সব থেকে বিশ্বস্ত সিপাহী রহমত আলীকে হুকুম দিয়েছিলেন বিপদে ভরা সেই রাস্তা পাহারার জন্য। আর কোম্পানিও নবাবকে খুশি করতে নিজের ফোর্স থেকে স্পেশাল সিকিউরিটির অ্যারেঞ্জ করে। কিন্তু যাত্রার দিন সকালে বাহিনীর জনাশাতেক সিপাহী লেঠেলদের মধ্যে কলেরা চিহ্ন দেখা দেওয়ায় তাদের আলাদা করার কাজে আর নতুন লোক জোগাড় করতে গিয়ে বেলা অনেক গড়িয়ে গিয়েছিল। এমনিতে দাওয়া শরীফ থেকে লখনৌয়ের পথ ছিল মাত্র 7 ঘন্টার হাঁটা, কিন্তু রাস্তা ছিল ভয়ানক। ভয়ানক মানে I understand, Captain. That must be those dangerous creatures, that bloody Thogis. not only ঠগিজ ক্যাপ্টেন, that most wanted criminal, সেই নরখাদক ঠগি বেহরাম, যার নামটুকুই সেই সময় আচ্ছা আচ্ছা পালোয়ানের কাছে যথেষ্ট। সে তখনই প্রায় 300 লোককে এভাবে হত্যা করেছে।
স্রেফ এক টুকরো রুমাল দিয়ে শ্বাসরোধ করে। নিজের দলবল নিয়ে তারপর লুট করেছে। তারও পরে সেই দেহগুলোকে হয় পুড়িয়ে দিয়েছে, নয়তো কুয়োয় ফেলে দিয়েছে নৃশংসের মতো। সেখান থেকে আজও বাসি মরা পচা গন্ধে মাঝে মধ্যে আমার প্রথম খাওয়া ব্রেড অ্যান্ড বাটার উগরে আসে ক্যাপ্টেন। সে যে কি নরকের ডাক তোমায় আমি বলে বোঝাতে পারবো না ক্যাপ্টেন। আজ এত বড় খুশির দিনেও না। কাম ডাউন ক্যাপ্টেন। আমি বুঝছি তোমার অভিজ্ঞতা কতখানি ভয়ঙ্কর, কিন্তু তুমি বললে না তারপর কি হলো? রেহমত তো মরে গেল, ওয়াজিদ আর শেহজাদির কি হলো? সে রাতে সময় মতো শেহজাদি লখনৌ না ফেরায় নবাব হুকুম দিলেন সার্চে। কিন্তু ওই রাতের ঘন নিকষ কালো অন্ধকারে মাইলের পর মাইল জঙ্গলের পথ সার্চ করা সম্ভব নয়। আবার এদিকে শেহজাদি জানাব ওয়াজির যখন পরদিনও এসে পৌঁছল না, কোম্পানি হেডকোয়ার্টার থেকে সার্চ টিম গঠন করার নোটিশ ইস্যু হল। নবাবের বাহিনীর সঙ্গে পুলিশের লোকও খুঁজতে শুরু করল। 3 দিন ধরে হন্যে হয়ে খোঁজার পর জঙ্গলে দূরে একটা অপেক্ষাকৃত গাছপালাহীন ফাঁকা জায়গায় দলবদ্ধ শকুনকে পাক খেতে দেখে সার্চ পার্টির কেমন সন্দেহ হল। সেই দিকে রওনা দিতেই তীব্র হয়ে উঠল সেই দুর্গন্ধ। আর কিছুক্ষণের মধ্যেই দেখা গেল একটা কুয়ো। দুর্গন্ধের উৎসটার দিকে যেতেই বোঝা গিয়েছিল সেখানে পড়ছে অসংখ্য লাশ। কিন্তু সব খারাপের মধ্যেও নাকি ভালো থাকে। 3 দিন ধরে দিবারাত্রি অমানসিক খাটুনির পর সেখানে যখন ওয়াজির সাহেব আর রহমতের লাশটাকে দেখতে পাওয়া গেল, ক্লান্ত পরিশ্রান্ত সার্চ পার্টি যেন হাঁফ ছেড়ে বাঁচল। পচা গলা শকুনে খাওয়া বিকৃত লাশের ভিড়ে কেবল আরেকটি লাশ খুঁজে পেতে চেয়েছিল তারা, শেহজাদি জান্নাতের লাশ। কিন্তু হাড় রক্ত মাংসের পিণ্ডের মধ্যে ছিল না কোনো মহিলার মৃতদেহ। What does it mean? দ্যাট মিন্স সে বেঁচে আছে। হ্যাঁ, সে ঠগীদের কাছেই আছে। তাকে অপহরণ করা হয়েছে। কলেরা থেকে বাঁচতে গিয়ে সে গিয়ে পড়েছে ঠগীদের মতো একদল অমানুষের ভিড়ে। বিশ্বাসের নাম নিয়ে যারা মাসুম শেহজাদিকে ছেড়েও খেতে পারে। সেই ঠগীদের সর্দারের নাম ঠগী বেহরাম। নবাবের পাগল হয়ে যাওয়ার জন্য এইটুকু কারণই ছিল যথেষ্ট। আর এই সুযোগে কন্যাশোকে উন্মাদ নবাবের জায়গা নিতে কোম্পানি এক মুহূর্ত দেরি করল না। শোকস্তব্ধ নবাবকে সেন্টিমেন্ট করে ঠগী শিকারের সূচনা করার পথেও আর কোনো বাধা রইল না কোম্পানির। সেই দিন আর এই দিনের মধ্যে মাঝে যে 10টা বছর কেটে গেছে, সেটা মাঝে মধ্যে ভাবলে অবিশ্বাস্য লাগে। পানি পানি দাও, পানি দাও। একটু দাঁড়াও শেহজাদি, আমি এক্ষুনি আসছি। পানি না পেলে আমার গলাটা শুকিয়ে যাবে। আমি আর শ্বাস নিতে পারছি না। তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, দয়া করো, দয়া করো, দয়া করো। পানি। হ্যাঁ, আসছি আসছি। আমি আমি কোথায় কোথায় আমি? এই নাও শেহজাদি, প্রাণ ভরে জল খেয়ে আগে তেষ্টা মেটাও। এটা এটা কোন জায়গা? আমি কোথায়? রহমত, ওয়াজির চাচা, ওরা কোথায়? ওরা দেবীর কাছে আছে, তুমি নিশ্চিন্ত থাকো। দেবীর কাছে মানে? তুমি কে? আমি শুক্লাল, লোকে আমাকে ঠগী শুক্লাল বলে। এই যে এই যে দেখো 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 আমার মুখের পোড়া দাগটার জন্য কেউ আমাকে আড়াল থেকে মুখ পোড়া বাদরও বলে, কিন্তু কারোর হিম্মত নেই আমার মুখের ওপর কিছু বলবার। দেখো দেখো দেখো, তুমিও দেখো না। ছি,
কি বিশ্রী, জঘন্য। বিশ্রী, জঘন্য। কিন্তু তুমি তো তা নও। এই, তুমি আমাকে ভালো করে তুলতে পারো না তোমার মতো? এখনই এখান থেকে তুমি চলে না গেলে। না গেলে? না গেলে কি শেহজাদি? না গেলে আমি? না গেলে কিছুই হবে না শেহজাদি। এটা তোমার নবাবী মহলের দরবার নয়, এটা জঙ্গল। আর ইধার আমাদের রাজ চলে, ঠগি রাজ। এই, যাচ্ছ কোথায়? যাও, কাছে এসো। কতক্ষণ শয়তানটা আমার শরীরে থাবা ফেলেছিল হিসেব করিনি সেদিন, কিন্তু প্রতিটা মুহূর্তে আমি ওকে ক্ষত বিক্ষত করতে চেয়েছিলাম। ওই পাষাণ দুশ্মনের সঙ্গে বেশিক্ষণ যে আমি পেরে উঠবো না বুঝতেই পারছিলাম। একটা সময় যখন সমস্ত শরীর রুগ্নতায় এলিয়ে পড়ল, আমি বুঝতে পারছিলাম ধীরে ধীরে আত্মসমর্পণ করা ছাড়া আর উপায় নেই। হিংস্র অভুক্ত নেকড়ে যেমন ছাগল ছানার উপর বারবার থাবা মারে, আমাকেও একটু একটু করে সেই হিংস্রতা গ্রাস করছিল। কিন্তু তারপরে হঠাৎ দেখলাম শূন্যে শুক্লালের দেহটা যেন কয়েক পাক ঘুরে গিয়ে পড়ল কিছুটা দূরে, পাথুরে অমসৃণ ভূমির উপরে। ঘটনার আকস্মিকতা কাটতেই আমি দেখলাম শুক্লাল মাটির উপরে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। চারপাশটা মশালের আলোয় আলোকিত হয়ে উঠেছে। মশালের মায়াবী আলোয় দেখতে পেলাম জঙ্গলে দেখা সেই দীর্ঘকায় মূর্তিটাকে। এখন অবশ্য তার পরনে রক্ত লাল কাপালিক বস্ত্র, আর কপালে স্পষ্ট লাল চন্দনের লম্বা টিকা। মুখে কোনো ধূসর লাল ফেটটি নেই, মুখটাও তাই পরিষ্কার দেখা যাচ্ছে। দেখতে পেলাম সেদিনের মতোই তার চোখ দুটো আবার উত্তপ্ত চুল্লির মতো লাল হয়ে উঠেছে। কাপালিকের চোখে মুখে ভক্তিভাব নেই, আছে প্রবল ক্রোধ আর হতাশা। ছাই চাপা আগুনের মতো তা হঠাৎ হঠাৎ ফুঁস করে ফুটে উঠছে তার চোখে মুখে। বেঈমান, কি করছিলি এখানে? দলের উসুল ভুলে গেলি শুক্লাল। একটা দুদিনের অরাতের জন্য তুমি আমার গায়ে হাত তুললে সর্দার? হ্যাঁ, তুললাম, কারণ তুই দলের উসুল ভুলতে পারিস, আমি না। এই দলে যতক্ষণ আমি আছি ততক্ষণ বাচ্চা আর অরাতের ওপর কোনো হামলা হতে দেব না। দেবীর পায়ে রক্ত দিয়ে শপথের কথা তুই ভুলে গেছিস শুক্লাল, আমি ভুলিনি, কখনো ভুলবো না। শপথ কেটেছিলাম কোনো মেয়ে মানুষের জান নেব না, কিন্তু কোনো মেয়ে মানুষকে ভোগ করব না এমন কথা তো ছিল না সর্দার। এটা না মাফিকে গুস্তাখি শুক্লাল, তুই নিজেও জানিস। এখন কথা ঘোরানোর চেষ্টা করিস না, এখানে তোর চালাকি চলবে না। শেষমেশ তুই বেঈমান, সালা নামক হারাম। নামক হারামি তো তুমিও করছো সর্দার। বন জঙ্গলে থাকি, শাহজাদিকে দেখে আমার মাথা ঘুরে গেছে। এরপর চোখের পলকে দীর্ঘকায় সেই কাপালিকের দশাশয়ী দেহটা ঝাঁপিয়ে পড়ল ওই পাষণ্ড শয়তান শুক্লালের উপর। কিছুক্ষণের প্রবল খণ্ডযুদ্ধের পর অবশেষে শুক্লালকে শরীরের চাপে এক অদ্ভুত জালে বন্দি করে ফেলল বেহরাম। আর দেখা গেল ততক্ষণে কোমরে গোজা সেই খণ্ড বস্ত্রটা উঠে এসেছে বেহরামের হাতে। নিমেষে গলায় ফাঁস পড়ল শুক্লালের, আর সঙ্গে সঙ্গে একটা মোক্ষম টান পড়তেই তার দেহটা নেতিয়ে পড়ল অমসৃণ সেই পাথুরে জমির উপরে। সম্ভবত আবার জ্ঞান হারালাম আমি। শুক্লাল, হ্যাঁ, এর কথা তো আমি জানি। জব্বলপুরে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে শুক্লালের কথা আমি শুনেছি ক্যাপ্টেন জেমস। ইয়েস, দিস ইজ আওয়ার টার্নিং পয়েন্ট ক্যাপ্টেন হেক্সার। তার মানে বলতে হয় দ্যাট ব্লাডি মার্ডারার হ্যাভ দেয়ার ওন ভ্যালিউজ। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ ক্যাপ্টেন জেমস। তারপর হোয়াট নেক্সট? সেই রাতে জঙ্গলে দেবীর বিশেষ পুজোয় বসল ঠগি বেহরাম। দলের এক সদস্যের এমন গুস্তাখিতে ঠগিদের উসুলে যে কালির ছিটে লেগেছিল তা মুছে ফেলতে দেবীকে প্রসন্ন করা দরকার, বুঝলে?
আর তার জন্য হয়েছিল বিশেষ পূজা প্রার্থনা। প্রবল ঢাকঢোলের আওয়াজে কাপালিক বেশে বেহরাম একের পর এক উপাচারে দেবীকে আপ্রাণ খুশি করার চেষ্টা চালিয়ে গেল। ভোর রাতে ঠগি দলের সব সদস্য হাতের পাঞ্জা কেটে টাটকা রক্তে ধুয়ে দিয়েছিল জঙ্গলের মাঝে প্রতিষ্ঠিত দেবী মূর্তির পা। আর তারপরই ঠগি বেহরাম আর তার দলবল ঘোড়ায় চেপে রওনা দিয়েছিল অন্য আস্তানার উদ্দেশ্যে, জঙ্গলের উত্তর পূর্ব দিকে, যেখান থেকে তখন ভোরের প্রথম আলোকশিখা ধীরে ধীরে মাথা তুলে ধরছে এই পাথুরে জগতের আনাচে কানাচে। ফেলে আসা জঙ্গলে কেবল পড়ে রইল বেওয়ারিশ সুখলাল। আর এটাই আমাদের কাছে ছিল বড় ব্রেক থ্রু। ওদিকে সুখলালকে হারিয়ে ঠগিদের দলে বেশ অসুবিধা তৈরি হচ্ছিল। সুখলাল ছিল একজন দক্ষ সওথা। ঠগি দলে এই সওথাদের কাজ হলো খানিকটা মুরগি ধরার মতো। এরাই বাজারে, দোকানে, পাড়া, মহল্লা, রাজপ্রাসাদ, ধর্মস্থান, কবরস্থানে ঘুরে বেরিয়ে ইনফরমেশন জোগাড় করে। সেই খবরের ভিত্তিতে ঠগিদের দল ঠিক সময় মতো মুরগি জবাইয়ের ব্যবস্থা করে। কিন্তু এই কাজ করতে গেলে অনেক বিপদও আছে। আবার চোখ কানও সবসময় খোলা রাখতে হয়, সন্দেহ হতে দিলে চলে না। সুখলাল সওথা ছাড়াও একজন দক্ষ কমিউনিকেটরও। কোনো ব্যবসায়ী বা কোনো তীর্থযাত্রী দলে মিশে যাওয়া ঠগিরা লুটতরাজের আগে পর্যন্ত নিজেদের মধ্যে কথাবার্তা চালায় এক ধরনের সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। সেটা হলো রামসি। আঙুল আর হাতের পাঞ্জা নাড়িয়ে আর মুখ থেকে একটাও কথা বের না করে ঠগিরা লোকচক্ষুর আড়ালে ঘন্টার পর ঘন্টা কথা চালিয়ে যেতে পারে। তাই সেই ইশারার কথা শিখিয়ে দিতে হতো দলের নতুন সদস্যদের। সেই শেখানোর কাজটা দারুণ পারত সুখলাল। ওর ওপর দলের অনেক কিছু নির্ভর করত। পাক্কা ইনফরমেশন পেলেই আয়োজন করা হতো বিশেষ দেবী পূজার। তারপর ষোড়শোপচারে দেবীকে পুজো আর বলি অর্পণ করে ঠগিদের দল বেরিয়ে পড়ত মিশনে। কিন্তু এখন সেই পাক্কা খবর শহর থেকে কে জোগাড় করে আনবে? প্রশ্নটা উঠতেই বেহরামকে চিন্তিত দেখালো, খানিকটা অধৈর্য। তোমাদের যদি মনে হয় সুখলালকে শাস্তি দিয়ে আমি ভুল করেছি, তার কোনো উত্তর আমি তোমাদের দেব না। কিন্তু আমরা ঠগি, ঠগিদের উসুলই সব। খবর তো আসবে যাবে, লেকিন উসুল রহনা চাইয়ে। সুখলালের তো কোনো কঠিন অসুখও হতে পারত, তাতে সে মারাও যেতে পারত। কিন্তু কারোর জন্য তো সাউথার কাজ আর পড়ে থাকবে না। সেই জায়গায় নতুন কেউ যাবে। এই তো আমাদের ছোটু আছে, আজ থেকে ও করবে সাউথার কাজ। পাক্কা খবর আনবে, মাকে বলি চড়াবে। কিন্তু হুজুর, ছোটু সবে সুখলালের সঙ্গে ঘোরাফেরা শুরু করেছিল, ও কি পারবে? জরুর পারবে। কিরে ছোটু, পারবি না? ছোটু মাথা নাড়িয়ে সেদিন দল আর দলপতির প্রতি আনুগত্য দেখিয়েছিল ঠিকই, কিন্তু সে জানত সুখলাল ছাড়া সে কতটা অসহায়। তবু মায়ের পুজো দিয়ে শহরের পথে নতুন মুরগি খুঁজতে বেরিয়ে পড়েছিল ছোটু। কিন্তু এর মাঝে আর একটা ঘটনা তোমার জেনে রাখা ভালো হেক্সা। হ্যাঁ, সেটা এই গল্পের একটা চমকপ্রদ দিক। সম্ভবত এই অসম্ভব না ঘটলে আরও অনেক কিছুই না ঘটতে পারত ক্যাপ্টেন। যেমন সেই রাতে সুখলাল মরেনি, মরার অভিনয় করেছিল মাত্র। হ্যাঁ, ততক্ষণ সে ভেক ধরে মরার মতো পড়েছিল, যতক্ষণ না বেহরাম সেই জায়গা ছাড়ে। কোনো শিকার ধরতে গেলে অনেক সময় সুখলালকে মরার অভিনয় করতে হয়েছে। সেই শিক্ষা যে এভাবেও কাজে লাগবে সেটা আগে কখনো ভেবে দেখেনি সুখলাল। ঠগি বেহরামের খতরনাক রুমাল বোধহয় সেবারই প্রথম নিশানায় লাগলো না।
অবশ্য এই ভুলের কথা সে জানতে পেরেছিল অনেক পরে। সেই ভুলে খেসারত দিতে বেঁচে গেল শুক্লালের জীবন। পুরো না মরলেও আধমরা অবস্থায় ক্লান্ত শরীরে শুক্লাল এরপর জঙ্গল ছেড়ে মাইলের পর মাইল হেঁটে যখন ছোট্ট একটা গঞ্জে পৌঁছল, তখন ওর মনটা ঈর্ষায় একেবারে কানায় কানায় ভরে উঠেছিল। এক তো সব হারানোর রাগ, তার উপর একটা মেয়ে মানুষের জন্য কিনা সর্দার তার প্রাণ নিতে চেয়েছিল। এই দিন দেখার আগেই কেন সে মরে গেল না, এই ভেবে ক্লান্ত শুক্লালের পোড়া মুখটা আরো যেন বিকৃত হয়ে উঠেছিল। সর্দার এত বড় অকৃতজ্ঞ, এত বড় বেঈমান? এই প্রশ্নগুলো যত বেশি শুক্লালকে ঘিরে ধরছিল, তত তাড়াতাড়ি থানার সঙ্গে ওর দূরত্ব কমে আসছিল। জাল যেন গুটিয়ে আসতে শুরু করছিল। প্রতিশোধ যে কত বড় সর্বনাশ ডেকে আনতে পারে, সেটা শুক্লালের পরিণতি না জানলে এত বছর বাদে এই গল্প বলাই তো সার্থক হবে না। যদিও সেই ষড়যন্ত্রের সেই পাঁকেই ফুটে উঠছিল পদ্ম। ধীরে ধীরে পাথুরে টিলার গহীন গুহা প্রান্তরে শেহজাদি আর বেহরামের রসায়নে দ্রুত কতগুলি পরিবর্তন চোখে পড়ছিল সকলে। দিস ইজ হার্ড রিয়ালিটি মাই ফ্রেন্ড। গুলি, বন্দুক আর রক্ত খেলা বড়ই রুক্ষ ডিয়ার। সেখানে এই আলসামির কোনো জায়গা নেই। খেলিয়ে মাছ ধরার জন্য সেটাই ছিল পুলিশের ট্রিগার পয়েন্ট। বেহরাম, এই জাল ছিঁড়ে বেরোনো সম্ভব নয়। বেহরাম, ডোন্ট বি ফুল। মরে যাব, কিন্তু ডঙ্কি কুত্তাদের হাতে ধরা দেব না। তোকে পুরতে আলিগড় থেকে খাঁচা আনিয়েছি বেহরাম। ওই দেখ দেখ। সরি 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 ক্যাপ্টেন হেক্সা, আজকাল স্মৃতিগুলো একটু এলোমেলো হয়ে যায়। ওই শয়তানটার কথা বারবার বলি, যতবার বলি ততবার গল্পটাকে একবার করে ঠিক করে নিই ক্যাপ্টেন হেক্সা। এলোমেলো হয়ে গেলে একটু চুপ করে যাই। আজ আবার তার উপর তোমার হাতে বানানো এই প্রেসাস ড্রিঙ্কস। মাদাটাকে কুল ডাউন ক্যাপ্টেন। এতটা সময় ফাইটটা দিয়ে গেছো বলেই দেখো আজ ওই ক্রিচারটা তোমার হাতের মুঠোয়। আর কিছুক্ষণ বাদে ওটা ঝুলবে ফাঁসি কাঠে। ওর নিষ্প্রাণ দেহটা দোল খাবে এই বসন্তের বাতাসের দোলায়। তোমার আনন্দ হচ্ছে না ভেবে? হ্যাঁ হচ্ছে ক্যাপ্টেন হেক্সা, হচ্ছে। কিন্তু না জানো পর্যন্ত বিশ্বাস নেই ক্যাপ্টেন হেক্সা। বেহরামের ধরা পড়ার ওই ঘটনাটা অবশ্য তোমায় একটু আগেই বলে ফেলেছি। জানো ক্যাপ্টেন হেক্সা, তার আগে আরও কতগুলো ঘটনা ঘটে গিয়েছিল। হ্যাঁ, কোনটা দিয়ে শুরু করব সেটাই ভাবছি। দাঁড়াও। শুক্লাল নাকি শেহজাদি আর বেহরাম? I think you must go for the Shehzadi and Behram. ওদেরটাই আগে শুনি। কাল সকালে আপনাকে বেরোতে হবে শেহজাদি। কোথায়? এখান থেকে কিছুটা দূরে একটা গ্রামে আপনাকে ছেড়ে আসা হবে। কিছুদিন ওখানে থাকুন, তারপর। না মানে এই জঙ্গল থেকে যদি আমাকে কোথাও যেতে হয় তাহলে আমি লখনউ যাব, অন্য কোথাও নয়। ওটা সম্ভব নয় শেহজাদি। নবাব সাহেবের লেঠেলরা পাগলা কুকুরের মতো আমাদের খুঁজছে। সঙ্গে আছে ডাঙ্কি কুত্তারা। ডাঙ্কি? হ্যাঁ, মানে যাদেরকে আপনি চৌকিদার বলেন, কোম্পানির পোশাক কুত্তা। ও,
কিন্তু আমি কোথাও যাব না। কিন্তু এই জঙ্গলে আপনার থাকা ঠিক হবে না। আপনাকে এখনই লখনৌ ছাড়া যাবে না, তাহলে ঠিক আপনার মগজ ধোলাই করে ওরা আমাদের খুঁজে বের করবে। তাহলে মেরে ফেলো। সেটা উসুলকে খেলাফ। উসুল? তোমাদের মতো খুনি ডাকাতের আবার উসুল কি? খুনি ডাকাত? হ্যাঁ, সেটা আপনাদের মতো আমিরদের দেওয়া উপাধি, কিন্তু আমরা না খুনি না ডাকাত, আমরা ঠগি। ওই একই হলো? না, এক হলো না। যে কবিরাজ ধর্মবীর আপনাকে চিকিৎসা করে সারিয়ে তুলল, তাকে কি আপনার খুনি মনে হয় না ডাকাত? সে এই বন জঙ্গলেও আপনাকে সারিয়ে তুলেছে, কারণ সে একজন সচ্চা ঠগি। উসুলি তার কাছে সব, দল সবার ওপরে। কিন্তু মানুষ মারা, লোকের থেকে লুট করা, কোনো ভদ্র বাড়ির মেয়েকে তুলে এনে জঙ্গলে লুকিয়ে রাখা, এ কেমন উসুল সর্দার বেহরাম? ঠিক ঠিক, একদম ঠিক। লুট আমরা করি, কিন্তু সেই লুটের বেশিরভাগটাই ছড়িয়ে দেওয়া হয় তাদের মধ্যে যাদের রক্ত চুষে আপনাদের মতো নবাবরা তাদের রাজত্বে হাওয়া মহল তৈরি করে। এটাও উসুলের জন্য, ন্যায়ের জন্য। কি পেয়েছে ওই মানুষগুলো? সারাটা জীবন নবাবের কলে ঘানি টেনে যাওয়া ছাড়া কি আছে তাদের? তারা কি খায়? একদিনও নবাবী চালের জগতের বাইরে মুখ ফিরিয়ে দেখেছেন কখনো? আর মানুষ মারা, সেটা মারা নয়, উৎসর্গ। উৎসর্গ কাকে? দেবীর পায়ে উৎসর্গ করা হয় প্রতিটা প্রাণ। এই উৎসর্গই একদিন না খেতে পাওয়া ওই অভুক্ত হ্যাংলা মানুষগুলোর মুক্তি আনবে। মুক্তি। দেবীর কৃপায় ওদের পৃথিবীটা একদিন বদলাবে, বদলাতেই হবে। যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই। কাল সকালে আপনি তৈয়ার থাকবেন। না, আমি এখানেই থাকতে চাই। বিশ্বাস করো, ওই নবাবী রাজমহলের বৈভব আর বিলাসিতার মধ্যে আমি সুখা জঙ্গলের দহন জ্বালা পাই না। ভোর হতেই পাখিদেরই কলরব কানে পৌঁছয় না আমার। প্রতিদিনের বাধা ধরা ঐশ্বর্যের মধ্যে এই মাটির গন্ধ নেই, উসুল নেই, উৎসর্গ নেই। আছে কেবল একঘেয়ে বেঁচে থাকার অভিনয়, ভালো থাকার বুদবুদ। কিন্তু এই জঙ্গলি জঙ্গলে আমাদের মতো ঠগিদের সাথে আপনি... তাতে কি? আমি ঘোড়সাওয়ারি জানি, জানো? ক্যা? ঘোড়সাওয়ারি? সুভাষটা জঙ্গলের মধ্যে থেকে এলেও রান্নাটা হচ্ছিল সেখান থেকে 70 মাইল দূরে একটা ছোট্ট গঞ্জে। এদেশ সেদেশ ঘুরে অবশেষে ক্লান্ত, পরিশ্রান্ত এবং ব্যর্থ হয়ে পড়ে ঠগি বেহরামের নতুন সওথা ছোটু। মনে আছে তো? সেই ছোটু যাকে শুক্লালের জায়গায় আনে ঠগি সর্দার। তা সেই ছোটু দেখা করল শুক্লালের সঙ্গে, তার পুরনো ওস্তাদের সঙ্গে। যদি ওস্তাদের থেকে কোনো খবর পাওয়া যায়, কোনো মালদার ধনী ব্যবসায়ী বা সরকারি খাজানার খোঁজ মেলে, সেই আশায়। ছোটু আসলে শুক্লালকে বলতে চেয়েছিল নিজের দল করতে, কিন্তু শুক্লালের মনে ছিল প্রতিশোধের ছাই চাপা আগুন। সে ততদিনে ওই গঞ্জের নতুন চৌকির সিপাহী হাবিলদার রতন সিংয়ের খাস লোক। হিসেব কষেই পুলিশ চৌকির দলে ভিড়েছিল শুক্লাল, আর অপেক্ষা করছিল ঠিক এমন একটা সুযোগে। শুক্লাল ছোটুকে একটা গল্প শোনাল। গল্প হলেও সত্যি অবশ্য। শুক্লাল ছোটুকে জানালো, শোন ছোটু, সোনপুরের জমিদারের ব্রাদার ইন ল মানে শালা বাবাজি ঘোড়া কিনতে লখনৌ রওনা হবে 3 কয়েকের মধ্যে। সোনপুর থেকে লখনৌ যেতে নিতে হবে ওই জঙ্গলের পথ। খাস নবাবের বেটিকে তোদের ওই সর্দার তুলে নিয়ে গেছে। এই খবর বয়ে চলা গরম হাওয়ার মেঘের চেয়েও অতি দ্রুত ছড়িয়ে পড়েছে গোটা প্রদেশে। ফলে এই যাত্রাপথে নিরাপত্তা যে আঁটোসাঁটো হবে সেটা বুঝতে তোর অসুবিধা হচ্ছে না। তবে আসার কথা এই যে যত বেশি লোক তত বেশি ভিড়ে মিশে যাওয়া সহজ। আর ভিড়ে মিশে ঠিক কোন সময় কাজ হাসিল করতে হবে তা ভালো করেই জানে তোদের ওই ডাকাত সর্দার। কবে, কখন, কোথায় সব পরিকল্পনাই শুক্লালের থেকে শুনে ছোটু রওনা দিয়েছিল জঙ্গলের দিকে।
অন্তত ছোটু তেমনটাই দেখেছিল, যা ছোটুকে দেখাতে চেয়েছিল শুক্লাল। আর শুক্লাল সেদিন হাবিলদারকে একটা বড় খবর দিয়েছিল। ঠগি বেহরামকে ধরার সেই ছিল প্রথম সুযোগ, প্রথম ব্রেক। দিনটা ছিল একটা শুক্রবার। তিথি নক্ষত্র দেখে হিন্দু মতে নারকেল ভেঙে শুভযাত্রার সূচনা হয়েছিল সোনপুরের জমিদারের প্রাসাদ থেকে। ঘোড়া কিনতে রওনা হলো জমিদারের শালা ভানু প্রতাপ সিং আর তার লোক লস্কর সিপাহী লেঠেল। সেই দলেই মিশে যাবে ঠগিদের দল। মিশেছিল পুলিশের সিপাহী। আর আমি তখন একটা ছোট্ট টিম নিয়ে শুক্লালকে সঙ্গে করে অপেক্ষা করতে লাগলাম, ঠিক সেই জায়গায় যেখানে সাধারণত অ্যাকশন হয়। কোনোভাবেই যাতে ভুল না হয় তার জন্য আমরা সব দিক থেকে প্রস্তুত ছিলাম। ঠগি ধরার জন্য বিশেষ প্রশিক্ষিত বাহিনী তৈরি থাকলেও আমার মনটা কেমন খচখচ করছিল, ঠিক আজকে এখন যেমন করছে। দুদিন ধরে দীর্ঘ অপেক্ষার পর ভানু প্রতাপ সিংয়ের বাহিনী যখন জঙ্গলের সেই বিশেষ জায়গাটায় এলো, তখন চারদিক পূর্ণ জ্যোৎস্নায় স্নাত। মায়াবী রাতের মিঠে চন্দ্রালোকে এক নাগাড়ে ওত পেতে বসে থাকতে থাকতে কেমন ঘোর লেগে গিয়েছিল আমার। হঠাৎ শুক্লালের ফিসফিস আওয়াজে সম্বিত ফিরে পেলাম। সে আমাকে সজাগ হওয়ার পরামর্শ দিয়ে সামনের ভিড়কে লক্ষ্য করে একটু এগিয়ে গেল। তখন নিজেকে আড়াল রাখল গাঢ় ঝোপের অন্তরালে। আমার হৃদস্পন্দন তখন উচ্চ লয়ে বাধা পড়েছে। এখন তখন যা কিছু তাই হতে পারে। চারদিকে তখন হই হট্টগোল। জঙ্গলটা এখানে পাতলা হয়ে এসেছে। সেখানে তাঁবু ফেলল ভানু প্রতাপের বাহিনী। রাত তখন গভীর, ভোর হতে আরও খানিকটা সময় বাকি। ভানু প্রতাপের তাঁবুর বাইরে অগ্নিকুণ্ড নিভে এসেছে। মশালের আলো ম্রিয়মান এই রাতের গাঢ় আধারের সামনে। হঠাৎ একদল শেয়ালের উন্মত্ত চিৎকারে সচকিতে ঘুমের রেশ কাটল আমাদের। সঙ্গে সঙ্গে আরও একটা চিৎকার শুনতে পেয়েই আমার হাতে বন্দুকটা উঠে এলো। আঙুল নিজে থেকে পৌঁছে গেল ট্রিগারে। ভালো করে কিছু বুঝে ওঠার আগেই দেখলাম গলায় ফাঁস লাগিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা শুক্লালকে টেনে হিচড়ে কেউ নিয়ে চলেছে সামনের সমতল ভূমিটার দিকে। ঘোড়ার ওপরে বসে থাকা দীর্ঘকায়ী সেই মূর্তিটার জ্বলন্ত চোখের দিকে তাকালে রক্ত জল হয়ে আসে। সঙ্গে সঙ্গে দেখলাম ঘুমন্ত বাহিনীর উপরে একে একে ঝাঁপিয়ে পড়ছে একদল হিংস্র নরখাদক। জঙ্গলে তখন হাহাকার। ট্রিগারে হাত রেখে ওয়ার্নিং দিতে শুরু করলাম আমি, কিন্তু আমার বলা শেষ হওয়ার আগেই ম্রিয়মান অথচ জ্বলন্ত মশালগুলো একে একে নিভে গেল। বিশ্বাস করো, সঙ্গে সঙ্গে আমার মনে হলো চোখের ওপর কেউ কালো কাপড়ের টুকরো বেঁধে লুকোচুরি খেলছে আমার সঙ্গে। আমিও হাওয়ায় বন্দুক চালিয়ে দিলাম। 1, 2, 3। এরপর একদল শশব্যস্ত ঘোড়ার খুঁড়ির শব্দ শুনতেই আমি অসহায় হয়ে পড়লাম। বুঝলাম ওরা পালাচ্ছে। আমাদের সব প্ল্যান, সব কষ্ট মাটিতে মিশে গেছে। বেশ খানিকক্ষণ নিস্তব্ধ আধারে মোড়া জঙ্গলে পরাজয়ের শ্লেষ নিয়ে মাথা গুঁজে বসে থাকার পর একটা মশালের আলো আবার জ্বলে উঠল। এক মশালের আগুনে ধরে উঠল অন্য মশাল। দেখলাম সামনে সার দিয়ে পড়ে আছে সিপাহী, লেঠেল, চাকর বাকরদের লাশ। দেখলাম ভানু প্রতাপের প্রাণহীন দেহটা তখন আকাশের দিকে এক দৃষ্টে চেয়ে। তার মৃত বিস্ফারিত চোখে মুখে মৃত্যু বেদনার থেকে যেন হতবাক হওয়ার যন্ত্রণাই বেশি ফুটে উঠেছে। আর দেখলাম শুক্লালকে, ওর দেহে কার্তুজের 3টে গর্ত, রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। শেষমেশ ডাঙ্কিদের গুলিতেই গদ্দার শুক্লালের আহুতি চড়ালাম শেহজাদি। আমার ভুলের প্রায়শ্চিত্ত হলো আজ। কি লাভ এসব করে? আর কত রক্ত ঝরলে তোমার এই খেলা শেষ হবে সর্দার? এতে শুরু বা শেষ বলে কিছু হয় না শেহজাদি।
এটাই উসুল। এখানে হয় তুমি মারবে, না হলে মরবে। এটাই আমাদের জীবন। ওসব বাদ দাও শেহজাদি, আজ বড় খুশির দিন আমার কাছে। তুমি আজ তোমার কথা বলো, আমি শুনি। কি বলবো? যা বলবো সেটা তুমি রাখতে পারবে না। রাখতে পারবো না? আচ্ছা, এমন কি ধন দৌলত তুমি চাও শেহজাদি, যা বেহরাম তোমাকে দিতে পারবে না? কোনো ধন দৌলত আমি চাই না বেহরাম। তাহলে তো যে কোনো দিন এই জঙ্গল ছেড়ে প্রাসাদের বৈভবে ভরা জীবনে পালিয়ে বাঁচতে পারতাম। আমি কেবল দাদি আম্মার কথা জানতে চাই। তুমি এনে দিতে পারো? এটা ছিল আমাদের সেকেন্ড চান্স। প্রথমবারের লজ্জাজনক হার আর এতগুলো বাহাদুর সিপাহীর অকাল মৃত্যু গোটা ডিপার্টমেন্টের মনোবল একেবারে ভেঙে দিয়েছিল। কিন্তু কিন্তু আমি হেরে যাওয়ার পাত্র নই ক্যাপ্টেন হেক্সা। সেই কারণে খেলা ছেড়ে আমি কখনো বেরিয়ে আসিনি। ততদিনে বুঝতে পেরেছিলাম, ঠগি বেহরামকে যদি ধরতে হয় তাহলে ওকে বুঝতে হবে ওর মতো করে। ওর প্রতিটা চালচলন, শ্বাস প্রশ্বাসের খবর হাতের মুঠোয় লাগবে। কিন্তু কিভাবে? ভাবতে হঠাৎ মাথায় এলো, সুখলালের মতো খবরিলাল আমাদের আরও লাগবে। হ্যাঁ, সেটা ওর দল থেকে হোক বা দলের বাইরে, যারা প্রতি মুহূর্তে ঠগি দলে মিশে গিয়ে খবর পৌঁছে দেবে আমার টেবিলে। বুঝলে ক্যাপ্টেন হেক্সা? হ্যাঁ, এটাকে তুমি খানিকটা ধরো আমাদের স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্টেলিজেন্স ব্যুরোর মতো। জঙ্গলে জঙ্গলে ছড়িয়ে পড়ল আমাদের চোখ, কান, নাক, আমাদের গুপ্তচর। হঠাৎ খবর এলো, জানো ক্যাপ্টেন হেক্সা, হঠাৎ খবর এলো শেহজাদির ইচ্ছে রাখতে সেই দাওয়া শরীফে ফিরে যাচ্ছে বেহরাম। এত প্রেম, সেটাই সর্বনাশের কারণ হয়ে উঠল ওই ধুরন্ধরটার কাছে। হ্যাঁ, বেগমের অকাল মৃত্যুর পর শেহজাদি এ জান্নাতের দেখভাল করতেন যে বৃদ্ধ নকরানি, সে বড় আপন তার। করেরায় ক্লিষ্ট শহর ছাড়ার আগে শেহজাদি দেখে এসেছিল দাদি আম্মা বড় অসুস্থ। এখন জঙ্গলের ভিতরে আমিরির জীবন থেকে দূরে থেকে শেহজাদি যেন ভুলেই গিয়েছিল পিছনে ফেলে আসা জীবনের কথা, দাদি আম্মার কথা। অথচ কি আশ্চর্য দেখো ক্যাপ্টেন হেক্সা, মহল ছাড়ার আগেও দাদি আম্মার থেকে একটা অন্তত গল্প না শুনলে ঘুমই আসতো না শেহজাদির। আরব্য রজনীর একই গল্প সেই ছোট্টবেলা থেকে দাদি আম্মার মুখে শুনে শুনে মুখস্থ হয়ে গেলেও কখনো পুরনো হতো না শেহজাদির কাছে। সেদিন জঙ্গলের মাঝে টিলার গুপ্ত গুহার বাইরে বেহরামকে শেহজাদি রাজি করিয়ে নিতে পেরেছিল। আর কিছু নয়, দাদি আম্মাকে মহল থেকে নিয়ে আসবে তার কাছে। তারপর পাথুরে শয্যার ওপর দাদি আম্মার কোলে মাথা রেখে আকাশের তারা গুনতে গুনতে আর গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে শেহজাদি। আর সেই কথা রাখতে দুদিন বাদে একা একাই দাওয়া শরীফ যাওয়ার পরিকল্পনা কষে নিল বেহরাম। রওনার দিন ভোরে দেবীর পাষাণে মাথা ঠেকে। সেই খবর আসতে এবার দেরি হলো না। সে যাওয়ার আগে শেহজাদিকে কথা দিল দাদি আম্মাকে নিয়েই ফিরবে। এতদিন ধরে তিল তিল করে বানানো আমার গুপ্তচর বাহিনী আমাকে ধোঁকা দিল না।
একেবারে এবারে ঘোড়ার মুখ থেকে খবরটা নিয়ে পৌঁছে দিল আমার টেবিলে। বুঝলে বুঝলে ক্যাপ্টেন হেক্সা, লোক লস্কর নিয়ে আরো একবার সম্পূর্ণ প্রস্তুতি সেরে ফেললাম আমিও। হ্যাঁ, তবে এবার আগের থেকে অনেক বেশি সচেতন হতে হলো আমাদের। ঠগি বেহরামকে ধরতে আলিগড় থেকে আনানো হলো একটা খাঁচা, যেন সার্কাসের জন্য বাঘ ধরতে চলেছি আমরা। শোনো শোনো, এই গাছগুলোর ওপর কিছুটা দূরে দূরে একটা করে জাল নিয়ে মগডালে শিকার ধরার জন্য লোক বসে থাকবে, ঠিক আছে? সারা মহলটাকে চারদিক দিয়ে ঘিরে ফেলতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে কারো যেন সন্দেহ না হয়। ঠগ বেহরামের নাকে একবার সন্দেহের গন্ধ গেলে সে কিন্তু ধরা দেবে না, বুঝেছ? ওপরে ওই বুড়িটার কাছেও সে যাবে না। আমরা সবসময় চোখ কান খুলে আছি হুজুর, আপনি চিন্তা করবেন না। তাছাড়া আমরা কাজটা ভাগাভাগি করে নিয়েছি হুজুর, কেউ ঘুমোবো না যতক্ষণ না ওই শয়তানটা ধরা পড়ছে। দ্যাট সাউন্ডস নাইস, কিন্তু মনে রেখো, দ্যাট ব্লাডি বেহরাম ইজ মোর দ্যান উই। ও যখন খুশি যা খুশি তাই করতে পারে। কিন্তু 4 দিন কেটে যাওয়ার পরও যখন বেহরামের খোঁজ পাওয়া গেল না, মহলের আশেপাশে কোনো ক্লান্তদেহী অশ্বারোহীকে আশ্রয়ের খোঁজে বা নেহাতি জীবিকার খোঁজে আসা কোনো অপরিচিত সন্দেহভাজনের মুখ দেখা গেল না, তখন বাহিনীর মধ্যে গুঞ্জন উঠল, ঠগি বেহরাম আসছে। কিন্তু এই খবর কতটা ঠিক, এই প্রশ্ন আমার মনেও মাঝে মধ্যে উঁকি মারতে শুরু করল। কিন্তু অপেক্ষা আর ধৈর্য ধরা ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না। 5ম আর 6ষ্ঠ দিনের পরেও নবাবী পেগাম নিয়ে আসা পাগড়ি পরা এক ব্যক্তিকে অহেতুক বেহরাম সন্দেহে জেরা করা ছাড়া আর চাকর বাকরদের একই প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলা ছাড়া কোনো কাজের কাজ হলো না। বুড়ির ঘরের ওপর তীক্ষ্ণ নজর সরল না আমাদের। কে কখন বুড়ির সঙ্গে দেখা করতে আসছে সব চোখে চোখে রাখা হলো। সন্দেহজনক কিছু দেখা গেলেই খবর আসতো আমার কাছে। একদিন ভোর রাতে এক সিপাহীর আনা খবরে আমার হৃদস্পন্দনটা বেড়ে গেল সেই দিনের মতোই। সে বলল, বুড়ির ঘরে কে যেন এই ভোর রাতে কথা বলছে। আড়ি পেতে শুনলাম, হ্যাঁ, সত্যিই কেউ কথা বলছে। আলো ফোটার আগেই আমাদের বেরিয়ে পড়তে হবে দাদি সাহেবা। আপনার জন্য শেহজাদি পথ চেয়ে বসে আছেন। আপনার চিন্তা নেই, একদম চিন্তা করবেন না, উনি একদম ঠিক আছেন। আপনার কথা ভাবছেন বলেই একটু ভেঙে পড়েছেন আর কি। বাকি পথটা আপনি আমাকে বিশ্বাস করে যদি একটু যেতে পারেন। কথাটা শেষ করতে দিলাম না, আর এক মুহূর্ত অপেক্ষা না করে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়লাম আমি। আমার পিছনে বন্দুক হাতে সিপাহীদের সদা জাগ্রত বাহিনী। ঘটনার ঘন ঘটায় বেহরামের চোখের ওপর আমার চোখ গিয়ে পড়তেই বুঝতে পারলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেই চোখ যেটা দেখেছিলাম সেই জঙ্গলের আঁধারে। আমি ট্রিগারে চাপ দেওয়ার আগেই অবশ্য দেখলাম জানোয়ারটার চতুর্মুখে একটা হাসির রেখা খেলে গেল, আর অমনি সে এক লাফে খোলা জানলার বাইরে ঝাঁপিয়ে পড়ল। দেখলাম সে যত নিচে গেল, জানলার পাশে দাঁড়িয়ে থাকা প্রাচীন নিম গাছটার কিছু ডালপালা ততই যেন মড়মড় শব্দে আওয়াজ করে উঠল। জানলার কাছে গিয়ে দেখলাম কোমরে দড়ি বাঁধা অবস্থায় নিচে নেমে যাচ্ছে শয়তানটা। আর অপেক্ষা করলাম না, সেই দড়ি ধরে আমিও ঝাঁপালাম নিচে। পিছু পিছু ধাওয়া করতে করতে ট্রিগার টিপলাম দুবার। দুবারই পালাতে থাকা বদমাশটার কান ঘেঁষে বেরিয়ে গেল গুলি। কিন্তু ফায়ারিংয়ের আওয়াজে জঙ্গলের বড় গাছের মগডালে জাল হাতে বসে থাকা সিপাহীর দল অবশেষে শিকারের আশায় সতর্ক হয়ে উঠল। সেদিন পূর্ণিমা না থাকলেও আকাশে অর্ধচন্দ্র, সে আলোতে ধুয়ে যাচ্ছে চারপাশ। ততক্ষণে পূব আকাশে উষার রঙও ধরেছে। পালাতে থাকা বেহরামের পা লক্ষ্য করে গুলিটা করতেই ঘুমন্ত পাখির দলের কলরব কাঁদে এল। দেখলাম কিছুটা দূরে সামনে লুটিয়ে পড়ল বেহরাম, রক্তে ভেসে যাচ্ছে। বেহরামকে ধরতে এগিয়ে যাওয়ার আগে সে অবশ্য আবার পালানোর চেষ্টা করলো, কিন্তু বেশি দূর যাওয়ার আগেই একটা মাদার গাছের উপর থেকে নেমে এলো জালের ফাঁদ। আষ্টে পৃষ্ঠে ঠগিটাকে জড়িয়ে ধরে মুহূর্তে তাকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হলো মাদার গাছটার একটা শক্তপোক্ত ডালের সঙ্গে। ততক্ষণে টপ টপ করে রক্ত পড়ছে শুকনো গুল্মের উপরে। বেহরাম, এই জাল ছিঁড়ে বেরোনো সম্ভব নয়। বেহরাম, ডোন্ট বি ফুল।
মরে যাব, কিন্তু ডঙ্কি কুত্তাদের হাতে ধরা দেব না। তোকে পুড়তে আলিগড় থেকে খাঁচা আনিয়েছি বেহরাম, ওই দেখ। কোনো খাঁচা, কোনো জাল ঠগি বেহরামকে বন্দি করতে পারবে না। দেবীর পায়ে উৎসর্গ করবো তোকে। এই প্রথম কোনো বেজাতকে বলি দেব ভেবেই আমার আনন্দ হচ্ছে। গল্পটা এখানেই শেষ হতে পারত ক্যাপ্টেন এক্সা, না, কিন্তু হলো না। তারপর জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ে উল্টো ঝুলতে ঝুলতে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল বীর ঠগি বেহরাম। সঙ্গে ছিল রক্তপাত। জ্ঞান হারানো বেহরামের দশাশয়ী চেহারাটা ঝিমিয়ে পড়তেই ওর হাত পা বেঁধে আলিগড়ের খাঁচায় পুড়ে দেওয়া হলো। জঙ্গলের রাস্তায় ঠগির দল ওত পেতে থাকতে পারে, এই আশঙ্কায় ভোর ভোরই জলপথে রওনা দিলাম আমরা। গর্বে তখন আমি অন্ধ। খাঁচায় বন্দি শয়তানটাকে বজরার পাটাতনে সিপাহী পরিবৃত করে রেখেছে। আমি বড় আয়েসে বজরার কুঠুরির অন্দরে এসে বসলাম। বুঝলে ক্যাপ্টেন এক্সা, তারপর বজরা চলতে শুরু করলো গোমতী নদীর বুক চিরে। দীর্ঘ ক্লান্তিতে চোখ জড়িয়ে আসতে বেশিক্ষণ সময় লাগল না। দুপুরের দিকে হঠাৎ সিপাহীদের কলরবে আর বজরার ভয়ঙ্কর দুলুনিতে ঘুমটা এক ঝটকায় ভেঙে গেল। কোনো রকমের টাল সামলে উঠে কুঠুরির বাইরে যেতেই থমকে গেলাম। হ্যাঁ, এক মুহূর্ত কেমন যেন নেশা লেগে গেল। যা দেখলাম তা কি করে সম্ভব হয় সেটা আমি আজও বুঝতে পারিনি ক্যাপ্টেন এক্সা। হ্যাঁ, কেবল মনে আছে ঠগি বেহরাম বজরার ওপরে তখন বাঁধনহীনভাবে আমার সমস্ত অহংকারকে নদীর জলে সলিল সমাধি দিয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে একখণ্ড রুমাল ছাড়া আর কিচ্ছু নেই। বুঝলে ক্যাপ্টেন এক্সা, তোবড়ানো মোচড়ানো খাঁচাটা দেখলে মনে হয় না ওটা আসলে একটা সময় কি ছিল, কোন উদ্দেশ্যে, কিসের জন্য সেটাকে কেউ বানিয়েছিল। মুক্ত বেহরামের মুখে ফুটে উঠেছে জিঘাংসা ভরা হিংস্র হাসি। লুটিয়ে পড়া প্রাণহীন সিপাহীদের দেখতে দেখতে কোমরে হাত দিলাম আমি, কিন্তু না, বন্দুকটা আমার কোমরে ছিল না তখন। সেটা যে ভিতরে ঢুকে আনবো সেই সময় হচ্ছিল না আমার কাছে। আমি দেখলাম স্রোতস্বিনী গোমতীর অস্বচ্ছ জলরাশির মধ্যে বজরা থেকে এক লাফে পড়ে মিশে গেল ঠগি বেহরাম। সিপাহীদের মৃতদেহ আর ভাঙা খাঁচা সরিয়ে প্রবল উত্তাল নদীর স্রোতে ঝাঁপিয়ে পড়তে গিয়েও শেষ মুহূর্তে নিজেকে সামাল দিলাম আমি। হ্যাঁ ক্যাপ্টেন এক্সা, প্রবল স্রোতের গভীরতায় বেহরাম একেবারে ধরা ছোঁয়ার বাইরে বেরিয়ে যাওয়ার আগে কেমন অনুরণনের মতো আমার কানে ভেসে উঠল তার বলে যাওয়ার শেষ কথাগুলো। প্রতিটা কথা ছিল আমার গালে এক একটা চপেটাঘাত। এত সহজে বেহরামকে বাঁধা যায় না ক্যাপ্টেন, এত সহজে খাঁচায়ও পড়া যায় না। আলিগড় থেকে খাঁচা আনলেও না, এরপর এটা মনে রাখিস ডাঙ্কি কুত্তা। তার মানে আরো একবার বেহরাম তোমার হাত ছাড়া হলো। হ্যাঁ, ঠিক তাই ক্যাপ্টেন এক্সা। Well, it's 5 o'clock in the morning, Captain. চলো এবার আমরা জেলের দিকে রওনা হই। ফাঁসির জন্য অনেক অফিসিয়াল কাজ করতে হয় জানো তো। হ্যাঁ, যেতে তো হবেই ক্যাপ্টেন, যেতে তো হবেই। আজ সেই নরখাদক বেহরামের ফাঁসি।
আমার এখনো কেমন যেন বিশ্বাস হচ্ছে না জানো। কিন্তু ওই ক্রিয়েচারটাকে ফাঁসি কাঠে ঝোলানো পর্যন্ত আর কি কি করতে হলো তোমাকে সেটা জানা হলো না। সব বলবো ক্যাপ্টেন, সব সব বলবো। এই 10 বছরে গল্পটা শেষ হয়ে আসছে। এতক্ষণ শুনছিলেন জয় সাহার লেখা ঠগি বেহরাম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চান্দ্রেই নিয়োগী, সৌনক সান্যাল, মৃন্ময় নাগ, অয়ন ভৌমিক, সুশান্ত দাস, জয় সাহা। গল্প পাঠ ও ক্যাপ্টেন জেমসের ভূমিকায় অমিতাভ রায়চৌধুরী এবং ঠগি বেহরামের চরিত্রে দীপ্তজিৎ রায়চৌধুরী। আজকের গল্প শেষ হলো ঠিকই, কিন্তু আপনার সঙ্গে আমাদের সম্পর্ক শুরু হোক ঠিক এখান থেকেই। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। তাহলে পরের পর্বে দেখা ও শোনা হচ্ছে।